নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখব, দিন পর আমরা নজর রেখেছিলাম ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিকে। যে নবান্ন অভিযান একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছিল সেখানেই প্রশ্ন উঠছে বিচারের দাবিতে কেমন বিচার, কারণ পুলিশের রক্তে রক্তাক্ত হয় রাজপথ। নবান্ন অভিযানে অশান্তি, আগুনের ছবি দেখা যায়, পুলিশকে লক্ষ্য করে ইট মারা হয়, পুলিশকে লক্ষ্য করে মারধর করা হয়, মাথা ফাটে, রক্ত ঝরে পুলিশের বাইকে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, রক্তাক্ত হয় রাজপথ। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে একটু জানার চেষ্টা করবো। সোমরাজ, আমরা দিনভর যে ছবি দেখেছি, দফায় দফায় উত্তেজনা, কোথায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পুলিশের মাথা ফাটছে, রক্ত বেরোচ্ছে, এবং সেখানেই প্রশ্ন উঠছে যে বিচারের দাবিতে ছাত্র সমাজ বিচারের দাবিতেই আন্দোলন শুরু করেছিল, কিন্তু দিনের শেষে যে ছবি দেখা যাচ্ছে সেইখানে প্রশ্ন তো এটাই উঠছে বঙ্গবাসীর মনে, এ কেমন বিচার? একদমই, দেখো, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে বলা হয়েছিল যে তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং পুলিশের প্ররোচনা, অর্থাৎ পুলিশ যাতে কোনোভাবে তাদের প্ররোচনা না দেয় বা তারা কোনো প্ররোচনায় পা দেবে না, তেমনটাই তাদের তরফে বারবারই সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়েছিল। এমনকি তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজ্য স্তরের নেতা, কোনো রাজনৈতিক দলের যাতে সামিল না হয় সেই বার্তাও তাদের তরফে রাখা হয়েছিল। কিন্তু যখন থেকেই আমরা দেখলাম বেলা 12টার পর থেকে, অর্থাৎ 12:30 থেকেই, যখন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে উদ্যোক্তা যারা মিছিল শুরু করলেন, যারা নবান্ন অভিযানের ডাক দিলেন, তারা প্রথম যখন সাঁতরাগাছি দিয়ে তাদের নবান্ন অভিযান শুরু করলেন, তখনই দেখা গেল যে একের পর এক পুলিশের ব্যারিকেড ভাঙতে তারাই উদ্যোগী হলো। শুধুমাত্র সাঁতরাগাছি নয়, হাওড়া ফোর্সরোড রোড থেকে শুরু করে কলকাতা পুলিশের হেস্টিংসে, বাবুঘাটে একাধিক জায়গায় দেখা গেল যে তারা পুলিশের ওপর আক্রমণ করছে এবং তার প্রতিঘাত করেছে পুলিশ। কিন্তু যে আন্দোলন তারা শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে চেয়েছিলেন, যেখানে বিচারের দাবি তোলা হয়েছিল, আরজি করের তরুণী চিকিৎসকের ঘটনায় যে বিচারের দাবিতে সরব হয়েছিল, গোটা কলকাতা সরব হয়েছিল, কিন্তু আজকের এই আন্দোলন সেই জায়গায় তাল কেটে দিল বলেই মনে করা হচ্ছে। তার কারণ আজকে যে আন্দোলন গোটা রাজ্যবাসী দেখলো, সেখানে কি দেখলো? একাধিক পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, একজনের চোখে গুরুতর আহত হয়েছেন, তাকে ইতিমধ্যে একটি বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তিনি গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশেরই এখনো পর্যন্ত যা পরিসংখ্যান দেখা যাচ্ছে 11 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, রাজ্য পুলিশেরও একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন, কয়েকজন আইপিএস এসপি পদমর্যাদার আধিকারিকরাও আহত হয়েছেন। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, যারা শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছিলেন, যারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলেছিলেন, সেই জায়গা থেকে এই আন্দোলন কিসের রূপ দেখালো? যদিও রাজ্য পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল যে তারা অশান্তির আশঙ্কা করছেন আজকের এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে। তাহলে একটা জায়গা স্পষ্ট হলো, রাজ্য পুলিশ যে প্রশ্ন তুলেছিল, যে আশঙ্কা করেছিল, সেই জায়গাতেই শিলমোহর পড়ল। এখন এই প্রশ্নই কার্যত গোটা রাজ্য প্রশাসনের অন্দরে এবং রাজ্য রাজনীতির অন্দরেও ঘুরে বেড়াচ্ছে, কারণ রাজ্য পুলিশের তরফে এই আশঙ্কার কথাই বলা হয়েছিল। আর সেই আশঙ্কাই তাহলে কি সত্যি হলো? সব মিলিয়ে যে বিচারের দাবিতে আজ নবান্ন অভিযান, কিন্তু দেখা গেল আজ এই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই একাধিক পুলিশ কর্মী আহত, অন্যদিকে পুলিশের তরফেও ধৈর্য রাখা হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি। একেবারে পুলিশের তরফে ধৈর্য রাখা হয়েছে, 11 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, টানা জল কামানেও অনড় হয় আন্দোলনকারীরা, বিচারের দাবিতে একেবারে রণক্ষেত্র, রক্তাক্ত হয় রাজপথ। আর দিনভর পুলিশের যে ভূমিকা দেখা গেছে, সেই ভূমিকার প্রশংসায় মুখ্যমন্ত্রী। নবান্ন অভিযানে পুলিশ ধৈর্য দেখিয়েছে, ডিজি সহ পুলিশের শীর্ষ কর্তাদের প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিনভর আমরা দেখেছি নবান্ন অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্র পরিস্থিতি। হাওড়া ময়দান, সেখানে উত্তেজনা ছড়ায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা, পুলিশকে লক্ষ্য করে ইট মারা হয়,
যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া ময়দান, সেখানে রীতিমতো উত্তেজনা ছড়ায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং একজন পুলিশ কর্মী আহত হন। দেখুন, মাঝখানে পড়ে যান, আন্দোলনকারীদের মাঝখানে পড়ে যান এক পুলিশ কর্মী, মাথা ফেটে যায় সেই পুলিশ কর্মীর, আহত হন, রক্তাক্ত হন। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, দেখুন পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ইট মারা হয় পুলিশকে লক্ষ্য করে। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশের তরফ থেকেও লাঠিচার্জ করা হয় হাওড়া ময়দান, সেখানে রক্ত ঝরে পুলিশের, পুলিশকে ধরে মারধর বিক্ষোভকারীদের। পুলিশকে লাঠিচার্জ করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তারপরেই জল কামান পুলিশের, জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। মব থেকে ইট ছুটছে, আবার কি পিসফুল প্রোটেস্ট হচ্ছে না কোনো। আমরা যত বলছি আপনারা শান্তিপ্রিয় ভাবে ডিসপার্স করুন, তত ইট ছুটছে। এই হচ্ছে শান্তিপ্রিয় মমতা। অনেক কিছুই ছোড়া হয়েছে, আমাদের অনেক লোক ইনজিওর্ড, হসপিটালাইজড। হাওড়া ময়দানের ছবিটা আমরা দেখলাম, আর এবার সাঁতরাগাছির ছবিটা আপনারা দেখুন। নবান্ন অভিযানে রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছিও, ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। দেখুন, রীতিমতো ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস ছুড়তে হয়। রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছিও। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমরা সেই ছবি দেখাতে পারছি না। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, একের পর এক দফায় দফায় উত্তেজনার ছবি সাঁতরাগাছিতে দেখা যায়, এখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। আমাদের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে একবার জানবো। দেবাশিস, আমরা দেখেছি দিনভর সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান দুই জায়গাতেই কিন্তু একেবারে রণক্ষেত্র চেহারা নেয়, রক্তাক্ত হয়, কারণ পুলিশ কর্মী তিনিও আহত হন। দিনভরের এই ছবিটা তুমিও আজকে সাক্ষী থেকেছো, ঠিক কোন কোন মুহূর্ত মনে হয়েছে যে এই মুহূর্তে হয়তো পুলিশ ধৈর্য রেখেছে বলেই হয়তো পরিস্থিতি আর বাইরে যায়নি, নিয়ন্ত্রণের বাইরে যায়নি? দেখো, অবশ্যই অনেকগুলো কিন্তু এই মুহূর্ত রয়েছে। তার কারণ সাঁতরাগাছিতে আমরা দেখেছিলাম প্রথম 2 থেকে 3 দফায় বারবার করে হামলা পাল্টা হামলা হয়েছে এবং সব ক্ষেত্রেই কিন্তু বারবার আন্দোলনকারীদের তরফ থেকে প্রথম হামলা হয়েছে, এটা কিন্তু পরিষ্কার। সাঁতরাগাছিতেও আমরা দেখেছি যখন এই রেলিং একেবারে যে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়, তখনও পুলিশ কিন্তু তাদেরকে শান্ত হতে বলে, তাদেরকে বিক্ষোভ প্রদর্শন, তাদেরকে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শনের, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের আবেদন জানায়। কিন্তু তারপরেও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, তারপরেই কার্যত পুলিশকে কিন্তু লাঠিচার্জ করে সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এমনকি যখন প্রথমবার সাঁতরাগাছিতে গন্ডগোল বাঁধে, শুধুমাত্র একটি মাত্র কাঁদানে গ্যাস পুলিশ ছুড়েছিল, তারপর থেকে কিন্তু পুলিশ লাঠি তোলা পর্যন্ত নয়, আন্দোলনকারীদের কাছে হাত জোর করে আবেদন করেছিল এবং বেশ কিছু আন্দোলনকারীও কিন্তু বারবার অন্য আন্দোলনকারীদের বলা হয়েছিল যে বসে পড়ে বিক্ষোভ দেখা হোক। কিন্তু তারপরেও কিন্তু একাধিক মিছিল এসে এই হামলা চালায় পুলিশের ওপর। পাল্টা পুলিশও কিছু কিছু জায়গায় নিজেদের রক্ষা করতে সেখানে তাদেরকে হালকা মৃদু লাঠিচার্জ করতে হয়, কোথাও গ্রেপ্তার করতে হয়। ঠিক একই রকম বিষয় কিন্তু হাওড়া ময়দানের ক্ষেত্রেও যখন পুলিশকে লক্ষ্য করে প্রথম ইট বৃষ্টি শুরু হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, প্রথমে জল কামান, কিন্তু জল কামানেও যখন যে আন্দোলনকারীরা তারা রুখছিল না, তারা দাঁড়াচ্ছিল না, তারা পুলিশের বিরুদ্ধে পুলিশকে আক্রমণ করছিল, কার্যত আন্দোলনকারীদের হাতে পড়ে যায় 3 জন পুলিশ অফিসার, একজন আইজি ট্রাফিক ডিপি সিং, আরেকজন হচ্ছে সিআই চণ্ডীতলা, হুগলি চণ্ডীতলা সিআই, তিনি পড়ে যায় আন্দোলনকারীদের মাঝখানে, আরও একজন এসআই সাব ইন্সপেক্টর, 3 জনকে রাস্তায় ফেলে পর্যন্ত মারধর করা হয়েছে। আর গোটা হাওড়ার ঘটনায় এখনো পর্যন্ত হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি 5 জন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছে। ফলে সেখানেই পুলিশ যদি আরও বেশি আক্রমণাত্মক হতো, তাহলে হয়তো পুলিশকে এইভাবে আহত হতো না, এটাই তার প্রমাণ। পুলিশ কিন্তু এখনো শেষ পর্যন্ত বারবার আন্দোলনকারীদের বলা হয় যে তারা যেন শান্তিপূর্ণ
আন্দোলন করে, রাস্তায় বসে যদি বিক্ষোভ দেখাতে চায় তারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিছু মানুষ রাস্তায় বসে থাকলেও অন্য দিক থেকে হামলা চলে পুলিশের ওপর। অবশেষে পুলিশকে নিজেদের বাঁচাতে পুলিশকে মৃদু লাঠিচার্জ এবং আন্দোলনকারীদের হঠাতে লাঠিচার্জ করতে হয়। তবে আন্দোলনকারীরাও কিন্তু আহত হয়েছে বলে তারা দাবি করছে, তবে পুলিশের লাঠিতে আহত হয়েছে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছেই। একেবারেই নবান্ন অভিযান যেখানে রক্ত ঝরে পুলিশের জমায়েত থেকে ইট বৃষ্টি হয়, আহত আইপিএস সহ একাধিক পুলিশ কর্মী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাম্প গ্রেনেড, টিয়ার গ্যাস, ছত্রভঙ্গ করতে জল কামান চালায় পুলিশ। সাঁতরাগাছি ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, নবান্ন অভিযান যেখানে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি। ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। আরো একটি ব্যারিকেড, সেটিও ভেঙে ফেলা হলো, বড় একটি ব্যারিকেড, সেটি হাওড়া ময়দানের ছবিটা আপনাদেরকে দেখালাম, সাঁতরাগাছির ছবিটা আপনাদের দেখালাম, আর এবার আপনাদেরকে দেখাবো হাওড়া ব্রিজ। নবান্ন অভিযান ঘিরে একেবারে রণক্ষেত্র হাওড়া ব্রিজ। দেখুন ছবিটা, সেখানেও কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া ব্রিজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস ছুটতে হয়, কাঁদানে গ্যাস ছুটতে হয়। বড়বাজার ও ফোরশোর রোডেও উত্তেজনা ছড়ায়। দেখুন ফোরশোর রোড, একদিকে বড়বাজারের ছবি আপনাদের দেখালাম, এবার ফোরশোর রোড যেখানে উত্তেজনা ছড়ায়। কলকাতার দিকে হাওড়া ব্রিজ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। অর্থাৎ যে মিছিল কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসছিল ফোরশোর রোড হয়ে, সেই মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা, আর তারপরেই জল কামান, কাঁদানে গ্যাস, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ পুলিশের। দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, বড়বাজারেও পুলিশে অ্যাকশন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বড়বাজার একদিকে ফোরশোর রোডে ছবি আমরা দেখলাম যেখানে পুলিশ সঙ্গে দফায় খণ্ডযুদ্ধ, অন্যদিকে বড়বাজার সেখানেও কিন্তু পুলিশি অ্যাকশন। লাঠি উঁচিয়ে তারা পুলিশের, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানার চেষ্টা করব। অনুপ, যে ছবি আমরা দেখেছি আজ দিনভর একেবারে দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, নবান্ন অভিযান ঘিরে কিন্তু আজকে একেবারে খণ্ডযুদ্ধ এমনটা বলা যায়। দফায় দফায় কিন্তু একদিকে ছাত্ররা, অন্যদিকে একেবারে কিন্তু পুলিশের পক্ষ থেকে দফায় দফায় কিন্তু একেবারে গন্ডগোলের সূত্রপাত। পুলিশকে লক্ষ্য করে প্রথমে বৃষ্টি করা হয়, পরবর্তী ক্ষেত্রে পুলিশ একেবারে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাসের সেল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় লাঠিচার্জ করা হয়। প্রথমে যখন একেবারে কলেজ থেকে যখন মিছিল করে বড়বাজার হয়ে একেবারে হাওড়া ব্রিজের কাছে যায়, তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান ছোড়া হয় এবং সেই মিছিল তখন জল কামান ছোড়ার পরবর্তী ক্ষেত্রে কাঁদানে গ্যাস যখন কোনোভাবে ছত্রভঙ্গ করতে না পারে, সেই সময় কিন্তু একেবারে লক্ষ্য করা যায় পুলিশের পক্ষ থেকে কমব্যাট ফোর্স র্যাব নিয়ে ডিসি সেন্টার ইন্দ্রাণী মুখার্জির নেতৃত্বে কিন্তু সেখানে কিন্তু তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরে দেখা যায় পুলিশকে কিন্তু বেধড়ক মারধর করা হয় বেশ কয়েকটি জায়গায়, এমনকি শিয়ালদার আগের মুহূর্তে যেখানে সুরেন্দ্রনাথ কলেজ, সেখানেও কিন্তু কয়েকজন পুলিশকে একা পেয়ে আন্দোলনকারীরা বেধড়ক মারধর করে। এই নিয়েই কেউ দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি হয়, কখনো পুলিশকে লক্ষ্য করে ইট, কখনো পাল্টা পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল, আবার কখনো জল কামান, পাল্টা লাঠিচার্জ করতে হয় পুলিশকে। নবান্ন অভিযান ঘিরে কিন্তু একেবারে বলা চলে যে সকাল থেকেই কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি ছিল, উত্তেজনা পরিস্থিতি ছিল একেবারে হাওড়া ব্রিজে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে পুলিশকে প্রথম তাদের সরাতে বেগ পেতে হয়, পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ লাঠিচার্জ করে তাদেরকে সরানো হয়। পরবর্তী ক্ষেত্রে তার রেস কিন্তু একেবারে শিয়ালদায় এসে পড়ে, শিয়ালদায় পুলিশ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয় এবং সেখান থেকে বেশ কয়েকজন পুলিশের পক্ষ ইতিমধ্যে আটকও করা হয়েছে। একেবারে অনুপ, এবং সেই ছবি আমরা দেখছি আজ দফায় দফায় খণ্ডযুদ্ধ, উত্তেজনা। হাওড়া ব্রিজের ছবিটা আপনাদেরকে দেখালাম, এর আগে আমরা সাঁতরাগাছির ছবি দেখেছি, হাওড়া ময়দানের ছবি দেখেছি, বড়বাজার, ফোরশোর রোড, বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ব্যারিকেড ভেঙে দেয় উত্তেজিত জনতা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা জল কামান পুলিশের, জমায়েত সরাতে লাঠিচার্জ পুলিশের।
নবান্ন অভিযান কর্মসূচি ছাত্র সমাজের, আর ছাত্র সমাজের কর্মসূচিতেই শুরু থেকে আমরা দেখেছি বিজেপি নেতাদের। নবান্ন অভিযানে অর্জুন সিং সহ একাধিক নেতা আন্দোলনের পাশে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, নবান্ন অভিযান, ছাত্র সমাজের নবান্ন অভিযান, এবং সেই নবান্ন অভিযান কর্মসূচিতে অর্থাৎ ছাত্র সমাজের কর্মসূচিতে বিজেপির নেতারা অর্জুন সিংকে আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক নেতাদের আজ দেখা গেছে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের থেকে একটু জানার চেষ্টা করি। ইরন, আমরা দেখেছি আন্দোলন, নবান্ন অভিযান এই কর্মসূচি ছাত্র সমাজের ছিল, কিন্তু ছাত্র সমাজের এই কর্মসূচিতে শুরু থেকেই বিজেপি নেতারা তারা পাশে রয়েছেন। একদমই, দেখো আজকে সকালে যে কর্মসূচি ছিল কলেজ স্ট্রিট থেকে, যে কর্মসূচি ছাত্র সমাজের ব্যানারে যে আজকে কর্মসূচি নবান্ন অভিযানের কর্মসূচি ছিল, সেখানে বিজেপি একাধিক শীর্ষ নেতৃত্বকে দেখা যায়, তার সঙ্গে অবশ্যই বিভিন্ন ছোট বড় নেতাদের দেখা যায়। অর্জুন সিং তিনি নিজে এসে উপস্থিত হন, বিজেপি নেতা, এবং তার সঙ্গে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনিও বিজেপি নেতা, তাকে দেখা যায়। কল্যাণীর বিধায়ক তাকে দেখা যায়। এছাড়াও কিন্তু বিভিন্ন বিজেপি নেতৃত্বকে দেখা যায়, তারা আন্দোলনের মধ্যে রয়েছেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা বলেছিলেন তারা পতাকা ছাড়া এসছেন, তারা কেউ একজন কারোর অভিভাবক, কোনো সন্তানের বাবা, কেউ মা, তাই এসছেন। আর আন্দোলনকারী যারা এই আন্দোলনে ডাক দিয়েছিলেন তাদের কাছে এই একই প্রশ্ন আমাদের তরফ থেকে ছিল। আপনারা তো গতকাল পর্যন্ত বলেছিলেন যে দয়া করে রাজনৈতিক ব্যক্তিত্বরা আসবেন না, তাহলে আজকে কি করে রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলো? সেই প্রসঙ্গ শুনে যে আন্দোলনকারী যারা ছাত্র, যারাই নবান্ন অভিযানে ডাক দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সায়ন লাহিড়ী ছিলেন এবং তার সঙ্গে শুভঙ্কর হালদার ছিলেন। তারা দাবি করেন যে না, তারা বলেছিলেন মিছিলের অগ্রভাগে না থাকলেও চলবে, পেছনে থাকলে তাদের স্বাগত। এবং তারা গতকালের বক্তব্য থেকে অনেকটাই সরে যান এবং তারা বলেন যে যদি নেতারা আসতে চান পতাকা ছাড়া আসতেই পারেন, সামনে না আসলেই হলো, মিছিলের পেছনে থাকুক। এবং যেটা দেখা যায়, মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু করে পূর্ব নির্ধারিত রুট মেনে প্রিন্সেপ ঘাটে গিয়ে পৌঁছায়, সেই মিছিলের নেতৃত্বে, সেই মিছিলকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমন্বয় বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা, তাকে দেখতে পাওয়া যায়। তিনি লিড করছেন, তিনি বলছিলেন কিভাবে যেতে হবে। এই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তো বিজেপির একাধিক নেতৃত্বকে আজকের এই ছাত্র সমাজের কর্মসূচিতে কিন্তু দেখা গেছে সামনের সারিতে, পেছনের সারিতে। ছাত্র সমাজ যারা গতকাল বলেছিলেন আসবেন না, তারাই আজকে বলছেন আসলে স্বাগত, যারা এসছেন সামনে না থাকলেই হলো, পতাকা না। ছাত্র সমাজের এই কর্মসূচিতে একেবারে ফ্রন্টে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের, এবং নবান্ন অভিযানের সাহায্যের দাবি শুভেন্দু অধিকারী। ছাত্র সমাজ গতকাল বলেছিল কোন নেতারা যেন মিছিলে না আসেন। নেতা হিসাবে আসিনি, আমি এক বাবা হিসাবে এসেছি, আমি একটা মেয়ের দাদা হিসাবে এসেছি। আমার এলাকার মেয়ের সঙ্গে এই অপরাধ হয়েছে, তার জন্য আমি এসেছি। এখানে তো রাজনীতিক যদি কর্মী হিসাবে আসতাম, রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে আসতাম। যে কোনো লোক আন্দোলন করলে আমরা তার পাশে আছি। একটা তো মানুষ আছি, তো ওদের মতন তো নাক কান কাটিয়ে আমরা নেতাগিরি করি না। আমরা একটা মানুষ হিসাবে আমরা এই আন্দোলনকে সমর্থন করি। আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি রাস্তায় এসে প্রতিবাদের ভাষা নিয়ে, তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের অধিকার, আমরা রাস্তায় প্রতিবাদ করার অধিকার আমাদের রয়েছে। আমি বিধায়ক হিসেবে নয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের ছেলেমেয়েরা যদি রাস্তায় থাকে, আমরা কেন রাস্তায় আসতে পারবো না? এখানে সমস্ত দলের লোকেরা আছে, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ। এই নবান্ন অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার, পুলিশি জুলুমের অভিযোগ বিজেপির। আগামীকাল 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক বিজেপির, এবং পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বিজেপির মুখোশ খুলে গেছে। আজ দিনভর আমরা যে কর্মসূচি দেখেছি, রীতিমতো সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশি জুলুমের। আগামীকাল 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক বিজেপির। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ভেঙ্কটেশ্বরের কাছে একটু জানবো। ভেঙ্কটেশ্বর, আজ আমরা দেখেছি ছাত্র সমাজের এই কর্মসূচি, যে কর্মসূচিতে রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয়, রণক্ষেত্র পরিস্থিতি হয়, এবং অন্যদিকে পুলিশি জুলুমের অভিযোগে আগামীকাল 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক বিজেপির। আদৌ কি ডিভিডেন্ড হতে পারে বিজেপির জন্য? দেখো, রাজনৈতিকভাবে আগামীকালকের যে বন্ধ ডাকা হয়েছে, সেখান থেকে রাজনৈতিকভাবে ডিভিডেন্ড বিজেপি পাবে কিনা তার উত্তর দেবে সময়। কিন্তু রাজ্য বিজেপি আরজিকর ইস্যু এবং আজকে নবান্ন অভিযানে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ সেখানে জুলুম করেছে, নবান্ন অভিযানে যেতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগকে সামনে রেখে আগামীকাল তারা, তুমি জানো যে 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
শুধুমাত্র আগামীকালকে 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাক দেওয়াই নয়, আরজি কর ইস্যুকে হাতিয়ার করে আমরা জানি একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। একদিকে এখন 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডাক দিয়েছেন। পাশাপাশি পরশু থেকে অর্থাৎ 29 তারিখ থেকে টানা ধর্মতলায় ধর্ণা অবস্থান, তারপর জেলা শাসকের দপ্তর ঘেরাও, বিডিও অফিস ঘেরাও, চাক্কা জ্যাম, এরকম রাজ্য মহিলা কমিশনে বিক্ষোভ, একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এই বিজেপি আজকে এই যে নবান্ন অভিযান, ছাত্রদের ডাকা যে নবান্ন অভিযান, সেই অভিযানকে সামনে রেখে তারা আগামীকাল থেকে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে। মূলত 2026-এর নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি অক্সিজেন পেতে চাইছে এবং আমরা দেখেছি আরজি কর ইস্যুকে সামনে রেখে একাধিক রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু সেই কর্মসূচি নিয়ে দলের অন্দরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ 26কে একেবারে পাখির চোখ করে বিজেপি তারা কিন্তু অক্সিজেন ফিরে পেতে চাইছে। ফলে রাজনৈতিকভাবে তারা কতটা লাভবান হবে বা ডিভিডেন্ড তারা পাবে কিনা তার উত্তর দেবে সময়। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের যেটা বক্তব্য, এই ইস্যুকে হাতছাড়া করতে চাইছে না রাজ্য বিজেপি বা বঙ্গপদ্ম শিবির। সেই কারণেই আগামীকাল একদিকে সাধারণ ধর্মঘট, সেখানে ছাত্রদের ওপর জুলুম করা হয়েছে, অভিযোগ যেমন করা হচ্ছে, পাশাপাশি পরশু থেকে তারা টানা আন্দোলন নামছে। বেশ, বিজেপির মুখোশ খুলে গেছে, বাংলা বন্ধ মানবে না রাজ্যবাসী, পাল্টা তো কুণালের। পুলিশ নিরস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠিচার্জ করলো, কেন কাঁদানে গ্যাস ছুড়লো? এমনকি বয়স্ক মানুষ, মহিলারা পর্যন্ত ছাড় পায়নি। কোন জায়গায় পাথর ছোড়ার ঘটনা পুলিশের লাঠিচার্জের আগে ঘটেনি। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি, মুখোশ খুলে গেছে, দিল্লি নিয়ন্ত্রিত, বাংলাকে অশান্ত করতে হবে, জাস্টিস এখন সব ভুলে গেছে, এখন চেয়ার চাই। এখানে পুলিশ সংযত, সবাই দেখেছে হামলা কারা করেছে, কারা ব্যারিকেড ভাঙতে গেছে। পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে। আর বাংলা বন্ধ ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। 28শে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন। জনজীবন ছিল নবান্ন অভিযান ছাত্র সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, রাজ্য প্রত্যেকের কাছে স্পষ্ট। আর এসবের মধ্যেই নিহত চিকিৎসকের মা তিনি একটি বার্তা দিয়েছেন। আমাদের প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে একবার যাব। সুবীর, আমরা দেখেছি আজ দিনভর নবান্ন অভিযানে একেবারে ধুন্ধুমা রণক্ষেত্র পরিস্থিতি নেয় এবং আন্দোলন চলছে, দফায় দফায় বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। এসবের মধ্যেই নিহত চিকিৎসকের মা তিনি একটি বার্তা দিয়েছেন সমাজের জন্য। কি সেই বার্তা? দেখো, আজকে যে নবান্ন অভিযান ছিল সেই জায়গা থেকে কিন্তু নির্যাতিতা ছাত্রীর বাবা এবং মা তারা কিন্তু বলেছেন যে এটা একদম অরাজনৈতিক আন্দোলন, ছাত্র আন্দোলন, এবং রাজনীতিকে তারা কোনো রকমভাবে তারা কিন্তু সমর্থন করছেন না। এবং সেই জায়গা থেকে যেহেতু এটা অরাজনৈতিক ছাত্র আন্দোলন, সেই জায়গা থেকে কিন্তু তারা তার মেয়ের মৃত্যু বিচারের জন্য ছাত্ররা যে আন্দোলনের পথে নেমেছেন সেই জায়গা থেকে কিন্তু তারা এই আন্দোলনকে এবং যে সমস্ত মেয়ের বিচার তারা এর সঙ্গে আন্দোলনের ধস্তাধস্তিতে তারা জড়িয়ে পড়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু তারা তাদেরকে জানিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা তার জন্য গর্বিত, এমনটাই কিন্তু জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর বাবা এবং মা। একেবারে সুবীর, অর্থ চিকিৎসক যে আন্দোলনকে সমর্থন করছেন কিন্তু রাজনীতিকে নয়। ছাত্রদের সঙ্গে আমরা ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন করি, কোনো রাজনীতিতে আমরা সমর্থন করি না। ছাত্রদের সঙ্গে আমরা ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন করি, কোনো রাজনীতিতে আমরা সমর্থন করি না। আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন করছেন কিন্তু রাজনীতিকে নয়। নিহত চিকিৎসকের মা তিনি বলছেন আজ দিনভর আমরা যে ছবি দেখেছি নবান্ন অভিযানের ছবি, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি হয়, পুলিশকে কার্যত উদ্দেশ্য করে ইট বৃষ্টি হয়, জল কামান, অন্যদিকে পুলিশের তরফ থেকে পাল্টা লাঠিচার্জ করা হয়। আর এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন আরজি করের আন্দোলনকারীরা? আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, আজ নবান্ন অভিযান হয়েছে এবং সেই নবান্ন অভিযানে পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন আরজি করের আন্দোলনকারীরা?
প্রিয়াঙ্কা, আরজিকর হাসপাতালের আন্দোলনকারীরা কেন এখানকার যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অর্থাৎ রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের যে চিকিৎসকরা যারা আন্দোলনকারী তারা প্রত্যেকেই এই নবান্ন অভিযানে সামিল হয়নি। তবে আজকে নবান্ন অভিযানের পর তারা যারা জানিয়েছেন যে এই আন্দোলনকারীরা বক্তব্য রাজনৈতিক হোক বা অরাজনৈতিক ন্যায় বিচারের দাবিতে সরব হওয়া যে কোনো আন্দোলনকারীর ওপর প্রশাসনিক এবং পুলিশি বর্বরতা, গণতান্ত্রিক ব্যবস্থার অপমান এবং আজকের ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। আজকের এই পুলিশি তৎপরতা যদি 14 তারিখ রাতে অর্থাৎ 14ই আগস্ট রাতে আরজিকরের হাসপাতালে যে ভয়ানক ঘটনা হয়েছিল, যে ভাঙচুর হয়েছিল, তাতে যদি সেদিন পুলিশের এই ভূমিকা থাকতো তাহলে আরজিকর হাসপাতাল আজকের এই ধ্বংসস্তূপে পরিণত হতো না এবং রোগী পরিষেবার পথে চরম বাধা সৃষ্টি করতো না। তবে এইভাবে বলেও আরজিকরের মানে এই আন্দোলনকারীরা আগামীকাল তারা শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত এক মহামিছিলের ডাক দিয়েছেন এবং আগামীকাল বিজেপির বাংলা বন্ধ থাকা সত্ত্বেও তাদের বক্তব্য সমাজের সর্বস্তরের মানুষ তাদের এই মহামিছিলে যেন আসে ন্যায় বিচারের দাবিতে এবং সুবিচারের দাবিতে। আগামীকাল শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তারা এই মহামিছিল করছে এবং আজকের নবান্ন অভিযানে যে পুলিশি আচরণ সেই আচরণেরও তারা নিন্দা করেছে। অভিজিৎ, অর্থাৎ নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় সমালোচনায় সরব আরজিকরের পড়ুয়ারা এবং আগামীকাল ওনাদের কর্মসূচি রয়েছে। আরো একবার তোমার থেকে জানার চেষ্টা করবো আগামীকাল ঠিক কোন রুটে কটার সময় এই কর্মসূচি? প্রিয়াঙ্কা, আগামীকাল বেলা 12টার সময় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে তারা জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যেটুকু মনে করা হচ্ছে বেলা 1টা বা 1:30 নাগাদ এই মিছিল শুরু হবে এবং শ্যামবাজার থেকে মিছিল যাবে সরাসরি ধর্মতলা পর্যন্ত এবং সেখানে আরজিকর হাসপাতাল শুরু নয়, রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্রছাত্রীরা জুনিয়র ডাক্তাররা যেমন থাকবেন তেমনভাবেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অর্থাৎ বিভিন্ন সিনিয়র ডাক্তারদের যে চিকিৎসক সংগঠনগুলি তারা এই মিছিলে সামিল হবেন এবং রাত দখলের আন্দোলন যারা ডেকেছিলেন, যারা রাত দখলের ডাক দিয়েছিলেন সেই রাত দখলের আন্দোলনকারীরাও এই আগামীকালের মিছিলে সামিল হবেন বলে জানিয়েছেন এবং সমাজের বিভিন্ন সংগঠনগুলি কলকাতা এবং তার আশপাশের বিভিন্ন সংগঠন তারা আগামীকালের এই মিছিলে সামিল হবেন। ফলে মনেই করা হচ্ছে যে আগামীকাল বেলা 12টার পর থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এই মিছিল শুরু হওয়ার কথা প্রায় বেলা 1টা নাগাদ এবং সেই মিছিল সরাসরি যাবে ধর্মতলা অভিমুখে। প্রিয়াঙ্কা, ন্যায় বিচারের দাবিতে সরব হওয়া যে কোনো আন্দোলনকারীর ওপর প্রশাসনিক এবং পুলিশি বর্বরতা, গণতান্ত্রিক ব্যবস্থার অপমান। আজকের ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। আজকের এই পুলিশি তৎপরতা যদি 14 তারিখ রাতে আরজিকরের ক্যাম্পাসে দেখা যেত তবে হয়তো আরজিকরের এমার্জেন্সি এই ধ্বংসস্তূপে পরিণত হতো না এবং রোগী পরিষেবার পথে চরম বাধার সৃষ্টি করত না। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে জাস্টিস ফর অভয়ার দাবিতে কালকে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের ডাকে শ্যামবাজার থেকে ধর্মতলা দুপুর 12টায় একটি গণমিছিলের ডাক দিয়েছি। আপনারাও আসুন, পা মেলান, একসাথে বিচারের দাবিতে আসুন, পথ হাঁটি। বিচারের দাবিতে আন্দোলনকারীদের আগামীকালও কর্মসূচি রয়েছে, সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে এই মুহূর্তে আমরা নজর রাখবো বারাসাত মেডিকেলের দিকে। সেখানে আজ বিক্ষোভ হয়, এসএফআই ও ডিওয়াইএফআই এর বিক্ষোভ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বারাসাত মেডিকেলে অধ্যক্ষ সুরিতা পালের অপসারণের দাবিতে বিক্ষোভ, অপসারণের দাবিতে এসএফআই এবং ডিওয়াইএফআই এর বিক্ষোভ দেখান। যে ছবি আমরা দেখছি বারাসাত মেডিকেল, সেখানে অধ্যক্ষর অপসারণের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই এর বিক্ষোভ। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে একবার যাব। জিয়াউল, যে ছবি আমরা দেখছি রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন, সেক্ষেত্রে মূলত কোন কোন দাবিতে এই বিক্ষোভ?
দেখো, দাবি হচ্ছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে যিনি প্রিন্সিপাল পদে যোগদান করেছেন গত শুক্রবারে, তার পদ থেকে অর্থাৎ সুরিতা পাল, যিনি আরজিকর কলেজের মতন সেখানেও তিনি এই দায়িত্ব সামলেছেন, ফলে সেখান থেকে তাকে বদলি করে নিয়ে আসা হয়েছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু তারপর থেকেই মেডিকেল কলেজের স্টুডেন্ট সঙ্গে আজকের কিন্তু একেবারে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা তারা এই সুরিতা পালের অপসারণের দাবিতে, অর্থাৎ তাকে সরাতে হবে এই দাবিতে গাড়ি আটকে এবং তার অফিসের নিচে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখা তাদের একটাই দাবি, সুরিতা পাল যেহেতু আরজিকরের মতন ঘটনা হয় সেখানে একাধিক এই যে অভিযোগ, তার নামেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং ভুরি ভুরি অভিযোগ, ফলে সেখান থেকে তিনি তাকে সরিয়ে কিভাবে বারাসতের মতন মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বপূর্ণ একটি পদে তাকে বসানো হচ্ছে, তাকে অপসারণ করতে হবে। এবং গত শুক্রবার থেকে আজকের প্রায় এই মঙ্গলবার, ফলে দফায় দফায় প্রতিদিন কিন্তু তাকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাকে অপসারণ করতে হবে সুরিতা পালকে। কিন্তু সুরিতা পাল এই ব্যাপারে কোনো রকম ভাবে মুখ খুলতে চাননি সংবাদ মাধ্যমের সঙ্গে। কিন্তু এই ডিওএফআই এবং এসএফআই সমর্থকদের বা কর্মীদের দাবি যে এই সুরিতা পালকে অবিলম্বে এই বারাসত কলেজ থেকে মেডিকেল কলেজ থেকে অপসারণ করতে হবে, না হলে তাদের আন্দোলন জারি থাকবে। এখন আরজিকরের মতন ঘটনা, সেখানে সব ঘটনার সঙ্গে যুক্ত, তাকে কিভাবে আবার বারাসতের মতন গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হলো, তাকে অপসারণ চেয়েই কিন্তু মূলত আজকে এসএফআই ডিওএফআই এর কর্মী সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ দেখায় এবং তার গাড়ি আটকেও বিক্ষোভ দেখায়। একেবারে 14ই আগস্ট আরজিকরে তাণ্ডবে মদতের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, যার জেরেই আজ অপসারণের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই এর বিক্ষোভ কর্মসূচি। এই সুরিতা পাল ম্যাডামকে আমরা দেখেছিলাম 12 তারিখ আরজিকরের প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল। আমাদের কাছে তথ্য আছে গত 2 বছর আগে যখন হ্যাকোমেড প্রকল্পে এই সুরিতা পাল এই ম্যাডামের এত দুর্নীতি করেছিলেন, আমরা পরিষ্কার করে আজকে এই বারাসাত হাসপাতালের গেটে জানিয়ে দিতে এসেছি, আরজিকরে রিজেক্টেড সেই ব্যক্তিকে বারাসাতে অ্যাকসেপ্টেড হতে আমরা দেব না। আর এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। সেখানে নির্দেশিকা প্রত্যাহার পশ্চিম মেদিনীপুরের ডিআইএর। 22 আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয়গুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয় এবং সেই নির্দেশিকা প্রত্যাহার। আজ নির্দেশিকা বাতিল করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শোভনের কাছে একবার যাব। শোভন, যে নির্দেশিকা বাতিল করা হলো, অর্থাৎ যে নির্দেশিকা প্রত্যাহার করা হলো, স্কুল এবং বিদ্যালয়গুলি মানে কিভাবে দেখছেন এই নির্দেশিকা এবং এই নির্দেশিকাকে মূলত কি কি বিষয় উল্লেখ ছিল? দেখো প্রিয়াঙ্কা, যে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আরজিকর নিয়ে যখন রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছিল তখন সেই মেডিকেল পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থাও আন্দোলনে নেমেছিল পশ্চিম মেদিনীপুরের একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এবং তারপরেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় জেলার যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির উদ্দেশ্যে, এবং সেই নির্দেশিকায় বলা হয় স্পষ্ট করে যে শিক্ষা দপ্তর ছাড়া অন্য কোনো কর্মসূচিতে স্কুলের বাইরে ছাত্রছাত্রীরা যেতে পারবে না। এবং এই নির্দেশিকা জারির পরেই কিন্তু একাংশ ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের যে সংগঠন রয়েছে তারা কিন্তু আন্দোলন শুরু করে আবার এই নির্দেশিকা বাতিলের জন্য। ডিআই অফিস ঘেরাও থেকে শুরু করে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিও দেখা যায় মেদিনীপুর জেলা জুড়ে এই শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একাংশ সংগঠনের। এবং আজকেও কিন্তু সেই বামপন্থী যে ছাত্র সংগঠন ছিল এসএফআই, সেই এসএফআই এর পক্ষ থেকে কিন্তু ডিআই যে মাধ্যমিক রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তাকে ঘেরাও করা হয় এবং ডেপুটেশন দেওয়া হয় এবং এই যে নির্দেশিকা সেই নির্দেশিকা বাতিলের দাবি তোলা হয়। এবং সেই আবেদনে সাড়া দিয়ে, সেই দাবিতে সাড়া দিয়ে পশ্চিম মেদিনীপুরের যিনি ডিআই রয়েছেন মাধ্যমিক, তিনি কিন্তু যে নির্দেশিকা গত 22 আগস্ট জারি করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে স্কুলগুলি রয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, সেই নির্দেশিকা কিন্তু বাতিল করলো আজকে। এবং এই পরেই কিন্তু যারা ছাত্র সংগঠন রয়েছে বা শিক্ষক সংগঠন রয়েছে তারা যেটা জানিয়েছে যে তাদের আন্দোলনের ফলেই কিন্তু এই নির্দেশিকা বাতিল হয়েছে, অতএব তাদের নৈতিক জয় হয়েছে এই নির্দেশিকা বাতিলের ক্ষেত্রে। বেশ, অর্থাৎ 22 আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে জানানো হয়েছিল যে শিক্ষা দপ্তর নির্দেশিত কর্মসূচি ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীরা অন্য কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না। আর তারপরেই আন্দোলন শুরু হয়, বিক্ষোভ। তার মামলায় কাদের কাদের জামিন হলো? রেশন দুর্নীতি মামলাতে এই প্রথম জামিন দিল ইডি স্পেশাল আদালত। সেখানে বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাস, 3 জনের জামিন আজকে মঞ্জুর করা হয়েছে ইডি স্পেশাল কোর্টের তরফে।
কি গ্রাউন্ডে এদেরকে জামিন দেওয়া হলো? এই তিন অভিযুক্তের আইনজীবীর তরফে বারবার আদালতের কাছে জামিনের সওয়াল করতে গিয়ে যে বিষয়টি সামনে রাখা হয়েছে যে এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি হিসেবে ইডির তরফে স্পষ্ট কোনো নথিপত্র বা প্রমাণ পেশ করা যায়নি। তাহলে কেন এই তিন অভিযুক্তকে এখনো পর্যন্ত জেলে সংশোধনাগারে আটকে রাখা হচ্ছে? বারবার ইডির তরফে যে আদালতে দাবি করা হয়েছিল 20,000 কোটি টাকা স্ক্যাম, 20,000 কোটি স্ক্যাম সংক্রান্ত নথি এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেনি ইডির তরফে। তাহলে কেন আটকে রাখা হবে? অন্যদিকে চুরির কথা বলা হচ্ছে, যে বাকিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছিল যে সরকারি চাল বা ধান কেনাবেচার নামে চুরি করেছে। তার সেক্ষেত্রে কোথাও গিয়ে তাদের কাছে উল্লেখ করা নেই যে কত পরিমাণ চাল তার চুরি করেছে বা চুরি করলে সেই তথ্য প্রমাণ কিন্তু আদালতে পেশ করতে পারেনি। এই গ্রাউন্ডও কিন্তু রয়েছে। একই সঙ্গে দীর্ঘসূত্রিতা, অর্থাৎ এখনো পর্যন্ত মামলার ট্রায়াল শুরু হয়নি। যখন ট্রায়াল শুরু করা সম্ভব হয়নি, শুধুমাত্র প্রত্যেকটা শুনানি পর্বে ইডির তরফে তদন্ত চলছে বলে যখন সাবমিশন করা হচ্ছে, তাহলে কেন অভিযুক্তদের আটকে রাখা হবে? এই সমস্ত গ্রাউন্ড কিন্তু, এই সমস্ত তথ্য বা গ্রাউন্ড কিন্তু তুলে ধরা হয়েছিল আদালতের কাছে। এই জায়গা থেকেই আদালত সূত্রে খবর, তিন অভিযুক্ত রেশন দুর্নীতি মামলার যাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল বাকিবুর রহমান, তার জামিন মঞ্জুর হয়েছে। জামিন মঞ্জুর করা হচ্ছে শঙ্করাঢ্য, জামিন মঞ্জুর করা হচ্ছে বিশ্বজিৎ দাস। এই শঙ্করাঢ্যর জামিন মঞ্জুরের ক্ষেত্রে একটি চিঠির তথ্য উঠে আসছিল, যদিও আদালতে এতদিন শুনানি পর্বে একবারের জন্য এই যে চিঠির কথা বারবার উঠে এসছে যে এসএসকেমে যখন ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার মেয়ের কাছ থেকে একটি চিঠি বাজেয়াপ্ত করা হয়েছিল সিআরপিএফ এর তরফে, কিন্তু সেই চিঠিকে এই মামলার অংশ এখনো পর্যন্ত করে ওঠেনি ইডি, বা করে ওঠা কোনো চেষ্টা দেখানি। তাহলে সেই চিঠিতে লেখা নামের ভিত্তিতে কেন শঙ্করাঢ্যকে গ্রেপ্তার করা হয়েছিল, এই প্রশ্ন উঠেছিল কিন্তু এই জামিনের শুনানি পর্বে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে জামিন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে। অমিত, তাহলে যাদের আজ জামিন মঞ্জুর হলো তাদেরকে জেল মুক্তি আগামীকালই? দেখো, আজকে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে, এবং এই জামিন নির্দেশের পরে বেশ কিছু প্রসিডিওর থাকে বা যে আইনি কিছু প্রক্রিয়া থাকে, সেই কাজগুলো যদি কালকের মধ্যে যদি সম্পন্ন করা যায়, তাহলে কিন্তু কালকে তিনজনেরই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ। আর এবার আমরা নজর রাখবো মেখলিগঞ্জের দিকে। মেখলিগঞ্জ, সেখানে বিএলআরওকে হুঁশিয়ারি কে দিচ্ছেন বিজেপি নেতা, শুনুন। মেখলিগঞ্জ আপনারা দেখছেন, যাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তিনি একজন বিএলআরও মেখলিগঞ্জ। আর যিনি এভাবে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি কে? তিনি বিজেপি নেতা। চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন বিজেপি নেতা। বিএলআরওর অফিসে ঢুকে এভাবেই হুমকি দেওয়া হচ্ছে। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, প্রথমে জানতে চাইবো যে কি এমন ঘটলো যে বিএলআরও কে তারই অফিসে ঢুকে এভাবে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতা? হ্যাঁ, দেখো, একাধিক দাবি নিয়ে এবং বিভিন্ন অভিযোগ নিয়ে আজ বিএলআরও দপ্তরে, মেখলিগঞ্জের বিএলআরও দপ্তরে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল। কিন্তু বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ, তারা যখন ডেপুটেশন কর্মসূচিতে আসেন তখন দেখা যায় যে বিএলআরও অফিসের গেট বন্ধ, পুলিশ তাদের ঢুকতে বাধা দিচ্ছে। এরপর সেই গেট টপকে তারা বিএলআরও অফিসে ঢোকেন। প্রথমে একসঙ্গে বিজেপি নেতাকর্মীরা ঢুকে পড়েছেন বলে বিএলআরও বলেন যে স্থানীয় আপনারা যারা নেতৃত্ব আছেন তারাই আসুন। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বের সঙ্গে বচসা বেঁধে যায় বিএলআরও। এরপরই বিএলআরওকে পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপির মেখলিগঞ্জের সাংগঠনিক জেলা সভাপতি বাপি গোস্বামী। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিএলআরও অফিস চত্বরে।
শুভঙ্কর, বাপি গোস্বামী অর্থাৎ সাংগঠনিক জেলা সভাপতি বাপি গোস্বামী এভাবে বিএলআরওর অফিসে ঢুকে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, একেবারে চামড়া তুলে নেওয়ার কথা বলছেন, এভাবে কি বলা যায়? দলীয় নেতৃত্বরা তারা কি বলছেন? বাপি গোস্বামী তিনি কি বলছেন? হ্যাঁ দেখো, গোটা বিষয়টি নিয়ে বাপি গোস্বামী সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। তবে বিজেপি যে জলপাইগুড়ি জেলা সাংগঠনিক নেতা রয়েছে দধিরাম রায়, তিনি যেটা অভিযোগ করেছেন, এই যে বিএলআরও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, দুর্নীতি রয়েছে, তিনি টাকা ছাড়া কোনো কাজ করেন না, টাকার বিনিময়ে অনেক অনৈতিক কাজকর্ম করেন, যার ফলেই এদিন তারা তাকে ডেপুটেশন দিতে এসেছেন, তাকে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাকে 1000 টাকা দিয়েছেন। যদিও এই যে বিজেপির যে সাংগঠনিক নেতা বাপি গোস্বামী, তিনি যে বিএলআরওকে গালিগালাজ করেছেন সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি। অর্থাৎ এই ভিডিও প্রকাশ্যে আসার পর জলপাইগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বাপি গোস্বামী তিনি কোনো প্রকার মন্তব্য করতে নারাজ। মঙ্গলবার দুপুরের এই ঘটনা, দেখুন কিভাবে বিএলআরওর অফিসে গিয়ে এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন বাপি গোস্বামী বিজেপি নেতা। আপনাদের চা বসে হয় না, চা খুলে দেবো, উল্টা পাল্টা মুখ খারাপ দেশ জুড়ে পালন হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি বাজি ফাটানো হয়। তবে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও দেখলে আপনারাও অবাক হবেন। দেখুন, জমায়েত হচ্ছে বাজি ফাটানোর জন্য এবং সেই জমায়েতে গুলি চালানো হলো, গুলি ছোড়ার ছবি ভাইরাল। দেখুন, হালিশহর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে জন্মাষ্টমীতে বহু লোকের জমায়েত হয়, সেখানে বাজি ফাটানো হয়, কিন্তু বাজি ফাটানোর মধ্যে আচমকা গুলি কেন চললো? ভাইরাল হয়েছে সেই ছবি। আর দেখুন, যিনি গুলি মারলেন তিনি আর কেউ নন, তিনি কাউন্সিলর। কাউন্সিলরের শূন্যে গুলি ছোড়া সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরুণের কাছে একবার যাব। অরুণ, আমরা দেখলাম জন্মাষ্টমীর অনুষ্ঠান, সেখানে জমায়েত রয়েছেন, সেখানে বাজি ফাটানোর অনুষ্ঠান, সেই জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলর এভাবে গুলি কেন চালালেন? কাউন্সিলরের কি বক্তব্য? দেখো, কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক যাদব, তিনি বলছেন যে বাজি ফাটানো হচ্ছে, তিনি একটি নতুন পিস্তল তিনি পেয়েছেন এবং সরকারিভাবে তিনি লাইসেন্স প্রাপ্ত। তিনি তার বন্ধুরা তাকে দাবি করেছে যে তার পিস্তলটা কিরকম দেখবার জন্য, তিনি তখন 2 রাউন্ড গুলি করেন শূন্যে। আর এই গুলি চালানো কেন্দ্র করেই কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন কাউন্সিলর তিনি কিভাবে একটা পিস্তল পেলেন, তিনি যত বড় ব্যবসায়ী হন না কেন, তিনি কিভাবে পিস্তল পেলেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা হালিশহর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন তিনি এটা করতে পারেন না, কেন তিনি করেছেন সেটা জিজ্ঞাসা করবে প্রশাসন মতন দেখবে। অপরদিকে এই ঘটনার কিন্তু বিজেপি তীব্র নিন্দা করেছে। তারা বলছে যে একটা কাউন্সিলর কি করে একটা পিস্তল সে যেভাবেই লাইসেন্স কি করে পায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং রাত্রিবেলা যেখানে উৎসব হচ্ছিল সেখানে এইভাবে পিস্তল দিয়ে গুলি চালানো, তাকে দেখা যাচ্ছে গুলির সঙ্গে যে আরেকজন লোক কিন্তু ট্রিগারটা চেপে দিচ্ছে পাশে থেকে দাঁড়িয়ে। যদি এটা ফসকে গিয়ে কারো হাতে বা কারো গায়ে লাগতো তাহলে কিন্তু একটা বড় সড়ো অঘটন ঘটতে পারতো। এই নিয়ে কিন্তু একটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, হালিশহর থানার পুলিশ গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পিস্তলটা তিনি কিভাবে পেয়েছেন সেটা হালিশহর পৌর চেয়ারম্যান বলতে পারবেন, কাউন্সিলর বলতে পারবেন। এবং শুধু তাই নয়, পুলিশ কিভাবে এই পারমিশনটা দিল, একটা সামান্য কাউন্সিলর তিনি কিভাবে এই পিস্তলের লাইসেন্সটা পেলেন, এই নিয়ে কিন্তু এলাকায় একটা ক্ষোভের তৈরি হয়েছে। অর্থাৎ অরুণ, এই ঘটনার ছবি ভাইরাল হতেই কাউন্সিলর অশোক যাদবের বক্তব্য স্পষ্ট। তিনি বলছেন লাইসেন্স প্রাপ্ত পিস্তল রয়েছে এবং এলাকার ছেলেরা তাকে দাবি করেছেন যে পিস্তল দিয়ে গুলি কিভাবে চালানো হয় সেটা একবার দেখানোর জন্য, তাই তিনি 2 রাউন্ড গুলি চালিয়ে দিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদ নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, সিসি ক্যামেরা ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্য, দেখুন সেই ছবি, সিসি ক্যামেরার ফুটেজ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের ঘটনায় চাঞ্চল্য।
মথুরাপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের বাড়িতে বোমাবাজির অভিযোগ। এবং ঘটনাস্থল থেকে পুলিশ বোমার সুতলি, স্টোন চিপস এগুলো উদ্ধার করেছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে একবার যাব। বিশ্বজিৎ, আমরা দেখলাম রীতিমতো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে বোমাবাজি, এবং কারা জড়িত, নেপথ্যে কারা, পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত এই যে ঘটনা ঘটেছে তারা এখনো পর্যন্ত কিন্তু কারা জড়িত বা কি বিষয় এখনো কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার নয়। তবে ইতিমধ্যে পুলিশ কিন্তু ওই যে সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখে তদন্ত কিন্তু শুরু করেছে। যে তবে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু যেটা এই মুহূর্তে পরিস্থিতিটা কিন্তু এলাকা থমথমে হয়ে রয়েছে। যেভাবে যে ঘটনাটা যেটা ঘটলো, যে মথুরাপুর সাংগঠনিক জেলার যে সভাপতি দেবাশিস দাস, তৃণমূল ছাত্র নেতা, তিনি হচ্ছে তার বাড়ি হচ্ছে হাউট পয়েন্ট কোস্টাল থানার দাসের চক এলাকায়। যেটা তিনি যেটা অভিযোগ করছেন, তিনি যে সিসিটিভি ফুটেজে যেটা বলছেন যে দুজন বাইক চালিয়ে সোমবার রাত 2টো নাগাদ দুজন কিন্তু তার বাড়ির কাছাকাছি আসে, সেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। প্রথমে একটা কিছু ছোড়া হয়, কিন্তু তারপর দেখা যায় আর কিছুক্ষণ বাদে আবারও ওই দুজন বাইক চালিয়ে আসে, এবং তারপরে আরো একটা কোনো কিছু একটা ছোড়ার পর কিন্তু একটা বিকট শব্দ হয়, এবং তারপর এলাকার মানুষরা বেরিয়ে কিন্তু কাউকে কিছু দেখতে পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক পরিমাণে চাঞ্চল্য তৈরি হয়ে রয়েছে। পুলিশ কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্য, দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। দেবাশিস দাস মথুরাপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যুব সভাপতি, তিনি কি বলছেন এবং তার পরিবার কি বলছেন শোনাবো আপনাদের। 1:45 মতো বাজে, হঠাৎ করে দেখলাম একটা খুব জোরে একটা আওয়াজ, খুব জোরে আওয়াজ হলো, বোঝা গেল যে একটা বোম মেরে গেল। তো সেই এতে মানুষজনের আমাদের তেমন ক্ষতি হয়নি, কিন্তু পাশের আমাদের নিচের একটা দরজার ফুটো হয়ে গেছে, তারপর পাশের বাড়ির কাঁচ ভেঙে গেছে। আপনার সঙ্গে কোনো কারোর কি শত্রুতা বা কিছু ছিল? না, আমার সাথে কার কি থাকতে পারে, সেরকম ভাবে আমার সাথে কারোর কিছু নেই। এখন মানে প্রচুর ভয় লাগছে, এই কোনোদিন শুনিনি এইসব বোমাবাজি টাজি। এই আমার বাড়ির এই যে টিন গুলো ভেঙে গেল, সন্দেহ কাকে করবো? এখন তো সন্দেহ করার জায়গা তো এখানে তো না। কারোর সঙ্গে কি কোনো শত্রুতা ছিল? না, আমাদের এখানে কারোর সঙ্গে জ্ঞানে শত্রুতা নেই। ওইসে রাতে তখন 1:30 বাজে আমাদের বাড়িতে আমরা বোমার আওয়াজ পেয়ে আমরা উঠি, দরজা খুলি, রাস্তা গিয়েছি, আমরা কাকে কিছু দেখি না। লাস্টটা আমি কি আমাদের কাঁচ কেন ভাঙলো, কাঁচটা ভাঙি মতো দুবার কাঁচ পড়ে গেছে, আবার লাল মতন একটা জিনিস হুলকো আমাদের ঘরে এসেছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা অনেক আতঙ্ক রয়েছি। এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। বৃষ্টিতে একেবারে জলমগ্ন বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ময়না তদন্তের মর্গ, এবং সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিষ্ণুপুর জেলা হাসপাতাল, বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ময়না তদন্তের মর্গ, এবং সেখানে জলে ডুবে রয়েছে দেহ। ময়না তদন্তের মর্গ, আর এভাবেই জলে ডুবে রয়েছে দেহ। ছবি বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের, আর এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, তবে এই ভিডিও সামনে আসার পর একাধিক প্রশ্ন উঠছে হাসপাতালের বিরুদ্ধে। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, যে ছবি আমরা দেখলাম রীতিমতো চাঞ্চল্যকর এক ছবি, যেখানে ময়না তদন্তের মর্গে এভাবে জলে ডুবে রয়েছে দেহ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? একেবারে দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো সাফাই দিতেই ব্যস্ত।
তারা জানাচ্ছেন, হাসপাতাল সুপারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি জানাচ্ছেন যে ওই স্থানে দেহ রাখা হয় না, তবে কিভাবে দেহ গেল সেই বিষয়টা তদন্ত করে দেখছে। শুধুমাত্র ময়না তদন্তের জন্যই দেহ নিয়ে যাওয়া হয় এবং দেহ যে পরিবারের লোকজন থাকে তাদের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু কিভাবে ওইখানে দেহ অতক্ষণ পড়ে রয়েছে সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সুপার আরো বলছেন যে যে জায়গাটিতে মর্গ করা হয়েছে অতি পুরনো বিল্ডিং, প্রায় 30 বছরের পুরনো বিল্ডিং এবং হাসপাতাল চত্বরের সব থেকে নিচু জায়গা। গতকাল প্রবল বৃষ্টি হয়, বৃষ্টির জলে মর্গ জলমগ্ন হয়ে পড়ে এবং হাঁটু পর্যন্ত জল থাকে এবং সেখানেই একটি মৃতদেহ ডুবে থাকে। একেবারেই চাঞ্চল্যকর এবং নিন্দনীয়। কর্তব্যরত যারা আধিকারিক রয়েছেন অর্থাৎ হাসপাতাল স্টাফরা রয়েছেন তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। উঠবেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে। মর্গ কেন সংস্কার করা হয়নি? ওখানে বডি রাখা হয় না, বডি রাখার জায়গা কোথায় সবাই জানে, পুলিশও জানে, ডোমও জানে, সবাই জানে বডি কোথায় রাখা হয়, সেটা এয়ার কন্ডিশনিং এর মধ্যেই রাখা হয়। হ্যাঁ, তো আমি বিষয়টি খোঁজ নেব। আর ওই আমাদের মর্গের অবস্থা, যে কনস্ট্রাকশন অবস্থা খুবই খারাপ, কেন ওটি হচ্ছে হসপিটালের সবচেয়ে নিচু জায়গা এবং প্রায় 30 বছরের পুরনো কনস্ট্রাকশন। দিনভর ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে দুয়ারে রিপোর্টার এখনকার মতন এই পর্যন্তই। তবে এবার দেখুন নিউজ রুম লাইভ তমশ্রীর সঙ্গে।